ভালো হয়। আজকে আমাদের 19 নম্বর ক্লাস, তৃতীয় অধ্যায় 19। গত ক্লাসে আমরা পরীক্ষার প্রশ্নের সমাধান দিয়েছিলাম, তবে ওই সমাধান ক্লাসটা কিন্তু তোমরা এই গ্রুপে পাবে না, ওইটা পাবে যে 1 নম্বর গ্রুপে, কারণ পরীক্ষা হয়েছে 1 নম্বর গ্রুপের পড়ার উপর, তাই সমাধানও 1 নম্বর গ্রুপে। এই গ্রুপে আমাদের যাতে সিকোয়েন্স ঠিক থাকে 18-এর পরে 19, তাহলে মাঝখানের ক্লাসটা সমাধান ক্লাস, সেটা তোমরা 1 নম্বর গ্রুপে দেখে নেবে। আর প্রশ্ন তো পেয়েছো সবাই, প্রশ্ন 2টা করে দিয়েছি না, 2 সেট। হ্যাঁ, প্রশ্নটা আমি গ্রুপেও দিয়ে দেবো, গ্রুপ থেকেও দেখে নিতে পারবে যারা পাবে উত্তরের সাথে। গত ক্লাসে অর্থাৎ পরীক্ষার আগের ক্লাসে আমি 2টা বাড়ির কাজ দিয়েছিলাম, দেখি এগুলো কে কেমন করতে পারছো। একটা উদ্দীপক ছিল এরকম, যৌগ মিথেন আর মিথানল 2টা যৌগ দেওয়া আছে, তাদের স্ফুটনাঙ্ক দেওয়া আছে। স্ফুটনাঙ্ক এটা -161 ডিগ্রি সেলসিয়াস, এটা 65 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন হচ্ছে উদ্দীপকের যৌগদ্বয়ের স্ফুটনাঙ্কে ভিন্নতার কারণ বিশ্লেষণ করো। ভিন্নতার কারণ বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো। 3 নম্বরের জন্য আসলে ব্যাখ্যা, 4 নম্বরের জন্য আসলে বিশ্লেষণ। ঠিক আছে, দেখি এটা কিভাবে বিশ্লেষণ করব। উত্তর, এখানে মিথেন আর মিথানলকে তুমি যেহেতু ফোলার, একটু দেখানোর জন্য এভাবে দেখাতে পারো যে এটা ফোলার। মিথেন হচ্ছে অফোলার। কেন অফোলার ব্যাখ্যা দিতে পারো কার্বন হাইড্রোজেন বন্ধন দিয়ে, এটা অফোলার, এটা ফোলার। তো মিথেন অফোলার যৌগ, তাই হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না। এই জন্য মিথেনের স্ফুটনাঙ্ক কম। একদম সিম্পল উত্তর, যদি 3 নম্বরের জন্য আসে। 4 নম্বরের জন্য আসলে একদম তরিরিয়াত মান সহ দিয়ে দেখাবে। তারপর অপরদিকে মিথানল পোলার যৌগ।
তাই হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। এই চিত্রটা একটু দেখাতে হবে, এটাই হচ্ছে আসল উত্তর। এই যে হাইড্রোজেন বন্ধন গঠন সিস্টেমটা দেখো, আমি বারবার বলছি হাইড্রোজেন বন্ধনে দুইটা হাইড্রোজেন মুখোমুখি থাকবে না, একটা হাইড্রোজেন থাকবে, অপরটা থাকবে ক্লোরিন, অক্সিজেন বা নাইট্রোজেন, এদের মধ্যে কেউ। হাইড্রোজেন বন্ধনকে কি দ্বারা প্রকাশ করা হয়? এই যে ডট চিহ্ন দ্বারা, এই সেই হাইড্রোজেন বন্ধন, এটাই সেই হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, এটাই সেই হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধনকে আমরা ডট চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। এই জন্য মিথানলের স্ফুটনাঙ্ক বেশি, শেষ, আর বেশি কিছু লেখার দরকার নেই। এই যে হাইড্রোজেন বন্ধনের কারণে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, এই জন্য মিথানলের স্ফুটনাঙ্ক মিথেন অপেক্ষা বেশি। এই জন্য মিথানলের স্ফুটনাঙ্ক মিথেন অপেক্ষা বেশি। কারণ যারা হাইড্রোজেন বন্ধন গঠন করে তাদের এই হাইড্রোজেন বন্ধনটা ভাঙার জন্য অতিরিক্ত তাপ দরকার, তাই এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। এটাই, আর কিছু না। এটা খুবই সাধারণ একটা উত্তর, এই যার কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ধন। আমি আরেকটা উদ্দীপক দিয়েছিলাম, সেটা দেখি কে কে বের করতে পারছো। আরেকটা উদ্দীপক ছিল, উদ্দীপক 2। মুছবো এগুলো? আচ্ছা, লিখো উদ্দীপক 2। দেখো উদ্দীপক 2 কি ছিল, এটাই কিন্তু পরীক্ষায় বেশি আসে, উদ্দীপক 2টা। একটু দ্রুত তুলে নেবে, তাহলে বেশি লিখতে পারবো, বেশি পড়তে পারবো। শেষ তো না তোলা? আর এগুলো তোমরা বানিয়েও লিখতে পারো, কারণ এগুলোতে আমরা অনেক পরিপক্ক, দক্ষ, অভিজ্ঞ হয়ে গেছি। এগুলো নিজের মতো করে লিখতে পারবো। পরীক্ষার খাতায় অবশ্যই উত্তর মুখস্থ করে যাওয়া যাবে না, এভাবে নিজের মতো করে লেখার ক্ষমতা অর্জন করতে হবে। আচ্ছা, দ্বিতীয় উদ্দীপকটা হচ্ছে এরকম, এদিকে থাকে গলনাঙ্ক, এদিকে থাকে আণবিক ভর। আণবিক ভর দেখো, ষোলো 15, এ বি এক্স, এটা PH3, SH3, SbH3, আর্সেনিক অ্যান্টিমনি। এবার প্রশ্নগুলো দেখো কি কোয়েশ্চেন। প্রশ্নটা এদিকে লিখি, কোয়েশ্চেন মনে করো গতে প্রশ্ন আসতে পারে। এ ও বি এর ভৌত অবস্থা ভিন্ন কেন? এখানে এটা সাধারণত গ্যাস, সরি, এটা হচ্ছে তরল থাকে, এ হচ্ছে তরল লিকুইড, বি হচ্ছে গ্যাস। চিনতে পারছো তো আর বি কে? এটা গলনাঙ্ক দিতেও পারে, নাও দিতে পারে, 0 ডিগ্রি সেলসিয়াস। এ ও বি এর ভৌত অবস্থা ভিন্ন কেন, মানে এটা লিকুইড, এটা গ্যাস কেন? অথবা এ ও বি এর ভৌত অবস্থা ভিন্নতার কারণ বিশ্লেষণ করো। অনেক প্রশ্ন হতে পারে এ আর বি নিয়ে। অথবা এর গলনাঙ্কটা অস্বাভাবিক বেশি কেন এদের থেকে, কারণ এটা তো সবচেয়ে কম হওয়া উচিত ছিল। দেখা যাচ্ছে এ উপর উঠে গেছে, এরা নিচে পড়ে গেছে,
কম হওয়া ছিল। এ বি কে চিনতে পারছো তো? একে একে হবে, চিন্তা করে দেখো তো। এখনো চিনতে পারি নাই। আচ্ছা আমরা বের করি এ আর বির পরিচয়। দেখো এ আর বির পরিচয় কিভাবে বের করব। 16 গ্রুপ 16, গ্রুপ 16 কারা থাকে? স্যালকোজেন, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। একটু কঠিন হয়ে গেছে হয়তো। সেলেনিয়াম, টেলুরিয়াম, অক্সিজেন, সালফার। সবার সাথে হাইড্রোজেন দাও। চিনতে পারছো তো এবার? এটাই হচ্ছে এ, এটা হচ্ছে বি, পানি, আর H2S হচ্ছে গ্যাস। তো এটা তো আর ব্যাখ্যার প্রয়োজন নেই, এটা অনেক আগে আলোচনা হয়ে গেছে। এটা একটা ফোলার যৌগ, হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, এই জন্য এটা তরল। আর H2S অপোলার যৌগ, হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না, তাই এটা একটা গ্যাস, একক অণু হিসেবে থাকে। এগুলো তো অনেক আগে আলোচনা হয়েছে। তাহলে দেখো এখানে উত্তর কিন্তু আমরা জানি, শুধুমাত্র চিনতে পারাটাই। এই 500 বছর আর কথা বলি না, প্রতিদিন তোমার কথার কারণে ক্লাসে ডিস্টার্ব হয়। গ্লাসটা একটু ভালো হবে। হ্যাঁ, এই এ হচ্ছে H2O, বি হচ্ছে H2S। এই চিনতে পারাটাতে যত সময় চলে যায় অনেকের, ঠিক আছে? যাতে সময় না যায়, 1 সেকেন্ডের মধ্যে যেন বুঝে যাও। আচ্ছা তাহলে গড় উত্তর তো জানি আমরা, এটা নতুন করে লিখে দেওয়ার প্রয়োজন নেই। আর যদি ওই প্রশ্নটাও করে যে এর গলনাঙ্কটা অস্বাভাবিক বেশি কেন এদের তুলনায়, কারণ তুমি দেখো এখানে অক্সিজেনই সবচেয়ে হালকা। অক্সিজেন থেকে এটা আরও বাড়ি, এটা আরও বাড়ি, এটা আরও বাড়ি না, উপর থেকে যত নিচের দিকে যায় পারমাণবিক বাড়ে। অথচ এর গলনাঙ্কটা দেখা যাচ্ছে যে একটু বেশি অন্য সিরিজের মধ্যে। সেটার কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এরা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না, এটা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। হাইড্রোজেন বন্ধনই হচ্ছে কার, যদি ওইভাবে প্রশ্ন করে যে লেখচিত্রটা এরকম কেন, ওর গলনাঙ্কটা অস্বাভাবিক বেশি কেন, হাইড্রোজেন বন্ধন। আর বোধ অবস্থা নিয়ে করলে তো পারবে। এবার এখানের মধ্যে চিনতে পারতেছো তো এক্সকে? কোয়েশ্চেন গতে প্রশ্ন হতে পারে, এক্স তো চিনতে পারছো? এক্স হচ্ছে নাইট্রোজেন, গ্রুপ 15, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি। নাইট্রোজেনের সাথে সবার সাথে আমি হাইড্রোজেন যোগ করে দিচ্ছি 3টা করে। তাহলে এক্স হচ্ছে অ্যামোনিয়া, এক্স। প্রশ্ন হতে পারে AOX এর আকৃতি একই হবে কিনা বিশ্লেষণ করো। একই হবে কিনা বিশ্লেষণ করো। তবে এই আকৃতি নিয়ে যে উত্তরটা আমরা লিখব আকৃতি সম্পর্কে, সেটা এখন আমরা শিখি নাই। এই আকৃতি নির্ধারণ করে কে? সংকরণ। তো এটা সংকরণ পড়ানোর সময় দেখব কার আকৃতি কি হবে, কেন হবে। তাই এটা এখনের প্রশ্ন নয়, এটা পরবর্তীতে দেবো উত্তর। তাই এটা নিয়ে একটা উদ্দীপক কিন্তু হতে পারে। দেখ গেল, এ হচ্ছে মোটামুটি আমাদের পোলারায়ন এবং পোলারিটি, দুইটা বিষয়। পোলারিটি। এরপরে আমরা এখন প্রবেশ করব পোলারায়নে। এবার আমরা দেখি পোলারিটি। সুবিধা। হ্যাঁ, এবার আমরা এতক্ষণ যেটা শিখলাম, যে এতক্ষণ আমরা যা যা শিখলাম সমযোজী যৌগের, এই যে সমযোজী যৌগের অনেকগুলো বিষয় নিয়ে আমরা শিখছি। সমযোজের যেমন সমযোজের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই নোটটা একটু যত্ন করে রাখবে। পানিতে দ্রাব্যতা, সমযোজের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পানিতে দ্রাব্যতা। আরো কি কি শিখছি?
এই যে একটু আগে জানলাম ভৌত অবস্থা, এই যে একটা ভৌত অবস্থা গ্যাস, ভৌত অবস্থা বলতে একটা গ্যাস একটা তরল কেন। তারপর উদ্দায়িতা, এই যে কোনটা বেশি উদ্দায়ী হবে কোনটা কম, এই উদ্দায়িতা। এবং আমরা আরো পড়ছি ডাইমার ও ট্রাইমার গঠন, ট্রাইমার গঠন। আমরা আরো কি কি পড়ছি যেগুলোর কারণ হচ্ছে বরফের গঠন। এই সব কিছুর উত্তর কি ছিল? হাইড্রোজেন বন্ধন, অর্থাৎ পোলারিটি। পোলারিটি পোলারিটি মেইন হচ্ছে কি সমযোজী যৌগ। আর আয়নিক যৌগের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পানিতে দ্রাব্যতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পানিতে দ্রাব্যতা, বিযোজন তাপ, বর্ণে গাঢ়ত্ব, আরো ইত্যাদি ইত্যাদি। এই আয়নিক যৌগ নিয়ে যদি কোনো প্রশ্ন হয় সেগুলোর উত্তর হবে ফোলার আয়ন। দেখো খেয়াল করো, এই এখন আমরা এটা শুরু করব ফোলার আয়ন। আর এতদিন আমরা পড়ছি কি পোলারিটি। খেয়াল করে কিন্তু পোলার আয়ন কাদের জন্য, পোলারিটি কাদের জন্য। কারণ অনেকেই এই দুই জায়গায় গোলমাল পাকিয়ে ফেলে, একটা জায়গায় একটা লিখে দেয়। সময় যৌগ সম্পর্কে যদি কোনো প্রশ্ন হয় সেটার কারণ হবে যে পোলারিটি, এই ধরনের প্রশ্ন। আবার সময় যৌগ সংক্রান্ত যদি পরিবর্তনশীল জারণ অবস্থা, অষ্টক সম্প্রসারণ, অষ্টক সংকোচন বা আদ্র বিশেষণ, এগুলো নিয়ে প্রশ্ন করলে এগুলোর উত্তর তো ডি অরবিটাল, যেটা তোমরা এর আগে পরীক্ষায় লিখছিলা, সেটা অন্য বিষয়। কিন্তু গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এগুলো নিয়ে যদি প্রশ্ন হয় সময় যৌগের, তার উত্তর হবে কি পোলারিটি বা হাইড্রোজেন বন্ধন। আর আয়নিক যৌগের যদি এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন হয় তাহলে তার উত্তর হবে পোলার আয়ন। ঠিক আছে, এগুলো বাদ দিয়ে তো আরও অন্য অন্য বিষয় আছে। সুতরাং এখান থেকে আমরা যেটা দেখতে পাই, এটা পড়ানোর সময় দেখতে পাবে বর্ণে গাঢ়ত্ব। এখানে আমরা যে বিষয়টা দেখতে পাই, যেটা অবজেক্টিভ হিসেবে আসে, সেটা হচ্ছে সমযোজী যৌগে আয়নিক বৈশিষ্ট্য প্রকাশের কারণ। সময় যৌগে আয়নিক বৈশিষ্ট্য প্রকাশের কারণ অবজেক্টিভে আসে, যে প্রকাশের কারণ কি। সময় যৌগে আয়নিক বৈশিষ্ট্য প্রকাশের কারণ কি? তাইলে সমযোজী যৌগে, এই যে সময় যৌগে আয়নিক বৈশিষ্ট্য প্রকাশের কারণ হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। প্রধানত কিন্তু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থেকে সৃষ্টি হয় পোলারিটি। এই যারা পোলার তারাই গঠন করে কি হাইড্রোজেন বন্ধন। এইভাবে ধাপে ধাপে আসবে। তাই কখনো যদি অবজেক্টিভে আসে, এই যে সময় যৌগে আয়নিক বৈশিষ্ট্য প্রকাশের মেইন কারণ হচ্ছে কিন্তু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। কারণ আমি পড়াইছিলাম তোমাদের, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0 হলে বিশুদ্ধ সময়যোগী, 0.5 কম হলে অপোলার, আর 0.5 থেকে বেশি হলে পোলার। মানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে তার মধ্যে আয়নিক বৈশিষ্ট্য তত বেশি হবে। আয়নিক বৈশিষ্ট্য বেশি মানে কি গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বেড়ে যাবে, পানিতে দ্রবীভূত হবে। আর আয়নিক যৌগে সমযোজী বৈশিষ্ট্য প্রকাশের কারণ উল্টো। সমযোজী যৌগে আয়নিক বৈশিষ্ট্য, আয়নিক যৌগে সমযোজী বৈশিষ্ট্য প্রকাশের কারণ কি হবে? এটা পোলার আয়ন। এই পোলার আয়নটা আমরা পাবো তোমার এই জিনিসটা নোটের 11 নাম্বার, নোটের 11 নাম্বার, আর এটা নোটের 12 নাম্বার। নোট বলতে তৃতীয় অধ্যায় পঞ্চম অংশ, তৃতীয় অধ্যায় পঞ্চম অংশ। এই
ফ্লোরাইন বিষয়টা দেখো কোথায় কোথায় আছে। এই ফ্লোরাইনটা আছে নোটের তৃতীয় অধ্যায় পঞ্চম অংশ, তৃতীয় অধ্যায় পঞ্চম অংশ এই 12, 13, 29 থেকে 37 এই প্রশ্নগুলো হচ্ছে ফ্লোরাইন সংক্রান্ত। ঠিক আছে, 12 আর 13 তো সেম আসলে। হয়তো মনে হচ্ছে এখানে কয়েকটা প্রশ্ন, কিন্তু এখানে 1000 প্রশ্ন আছে, এখানে 1000 প্রশ্ন, 2000 প্রশ্ন তো শিখে ফেলছো তুমি। কারণ সমযোজী যোগেরও কোনো অভাব নাই, আয়নিক যোগেরও কোনো অভাব নাই। যে কোনো দুইটা আয়নিক যোগ দিয়ে বলতে পারে কোনটির গলনাঙ্ক বেশি, কোনটির, এটা কি লিখছিলাম, গলাঙ্ক, কোনটির গলনাঙ্ক বেশি, কোনটির স্ফুটনাঙ্ক বেশি, এইগুলো তোমরা ঠিক করে লিখবে বানানগুলো। ঠিক আছে, আমি তাড়াতাড়ি লিখতে গিয়ে আর এই নিজ দক্ষতায়, নিজ যোগ্যতায় শুদ্ধ করে নিবে। ঠিক আছে, আমি যেভাবে লিখতেছি আমার ওইভাবে লিখে নাও। আমি যেটা বলতেছি এটা খেয়াল করবে, লিখতেছি হয়তো অন্য কিছু। আচ্ছা গেল। তাহলে এখন আমাদের পড়া শুরু হবে কি, ফ্লোরাইন, পোলারিটি শেষ। এখন প্রশ্ন হচ্ছে ঠিক আছে ফ্লোরাইনও বুঝলাম, পোলারিটিও বুঝলাম, কিন্তু আমি যদি কোনটা সমযোজী কোনটা আয়নিক যৌগ চিনতে না পারি তাহলে তো একদম মূলের সমস্যা, গোড়াই শেষ। যে এত কিছু করলাম যে ঠিক আছে সমযোজী হলে উত্তর পোলারিটি, আয়নিক যৌগ হলে পোলারাইন, কিন্তু আমি যদি যৌগটা চিনতে না পারি কোনটা সমযোজী কোনটা আয়নিক আমি বুঝবো কি করে? যেমন এই একটু আগে যে উদাহরণগুলো দিলাম এগুলো কি সমযোজী না আয়নিক? সব অধাতু, কার্বন অধাতু, হাইড্রোজেন অধাতু। যদি দেখো যে সব অধাতু তাহলে এগুলো হচ্ছে তোমার সমযোজী যৌগ। বুঝা গেছে তো? যদি সবগুলোই অধাতু হয়, আর যখন দেখবে যে না একটা ধাতু একটা অধাতু, ধাতু অধাতু, ধাতু অধাতু, তখন এগুলো হচ্ছে আয়নিক। দেখবে আবার ওইটা যেন ভুল না করি, সমযোজী আর আয়নিক যৌগ চিনতে, সেটা ভুল করা মানে তো একদম শেষ। ঠিক আছে, সমযোজী আর আয়নিক যৌগ চিনতে যেন ভুল না করি। এবার আমরা দেখি এই যে বিষয়টা ফ্লোরাইনটা কিভাবে আসবে। আমরা 3 ধরনের যৌগ দেখছি, একটা হচ্ছে বিশুদ্ধ সমযোজী, বিশুদ্ধ, একটা হচ্ছে পোলার সমযোজী, পোলার, একটা হচ্ছে আয়নিক। 3 ধরনের যৌগ আমরা দেখছি। বিশুদ্ধ সমযোজী হচ্ছে হাইড্রোজেন, যেখানে এদের তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য একদম 0, মানে এরা এই প্রায় 100% সমযোজী। ফোলার পানি নিজেই ফোলার কখন হয়? যখন তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য 1.5 থেকে বেশি হয়। যেমন এটা একটা ফোলার যৌগ। ফোলার যৌগগুলোর মধ্যে পজিটিভ নেগেটিভ প্রান্ত থাকে, অর্থাৎ ফোলার যৌগগুলো 100% সমযোজী না, এরা সমযোজী থেকে আয়নিকের দিকে চলে যাচ্ছে, সমযোজী থেকে আয়নিক দিকে চলে যাচ্ছে। আর আয়নিক তো বুঝতেই পারছো, এই সোডিয়াম ক্লোরাইড। এখন এই বন্ধনগুলো কিভাবে গঠিত হয় আমি একটু বন্ধন গঠন প্রক্রিয়াটা দেখাচ্ছি। তোমরা এটাতে প্রয়োজনে একটু বড় করে জায়গা রাখো যাতে পাশে লিখতে পারো। দেখো বন্ধন গঠন প্রক্রিয়াটা দেখাচ্ছি, এদের বন্ধনগুলো কিভাবে গঠিত হয়। যেমন এই বন্ধনটা কিভাবে গঠিত হয়, হাইড্রোজেনের সর্বশেষে একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এই বন্ধনটা গঠিত হলো। শেয়ারকৃত ইলেকট্রনগুলো 2 নিউক্লিয়াসের মাঝখানে থাকবে। এই মাঝখানে থাকলে এটাই হচ্ছে বিশুদ্ধ সমযোজী, একদম মাঝ বরাবর, কারণ দুজনের সমান সমান কন্ট্রিবিউশন, সুতরাং সমান সমান লাভ পাবে, মাঝখানেই থাকবে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু পোলারিটিতে আমরা দেখছি হাইড্রোজেনের একটা ইলেকট্রন, আমরা একটা ফোলার যৌগ নিচ্ছি যেমন ফ্লোরিন, হাইড্রোজেন আর ফ্লোরিনের 7টা ইলেকট্রন। তো যখন যৌগটা গঠিত হয় এভাবে, যখন যৌগটা গঠিত হয় তো ওদের শেয়ারকৃত ইলেকট্রনগুলো কিন্তু 2 নিউক্লিয়াসের মাঝখানে থাকা উচিত, কিন্তু দেখা গেছে না, ফ্লোরিন ইলেকট্রনগুলো তার নিজের দিকে টেনে নিয়ে যায়। এই যে ইলেকট্রনগুলো কিন্তু ফ্লোরিনের দিকে ঝুঁকে গেছে, ইলেকট্রনগুলো ফ্লোরিনের দিকে চলে গেছে। এই যে ফ্লোরিনের দিকে চলে গেছে, যেদিকে ইলেকট্রনগুলো চলে যায় সেদিকে আংশিক ঋণাত্মক, বিপরীত দিকে আংশিক ধনাত্মক। এই যে 2 প্রান্তে 2 বিপরীত মেরু সৃষ্টি হওয়া, এটাকে বলে পোলারিটি।
এটা হওয়ার কারণে কি হচ্ছে, এটা তো সময়যোগ, সময়যোগের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। তাহলে সময়যোগে আয়নিক বৈশিষ্ট্য প্রকাশের কারণ হচ্ছে পোলারিটি। এটা কেন হচ্ছে? তৈরিয়ান্তকতার পার্থক্যের কারণে। এটা তৈরিয়ান্তকতা বেশি, সেজন্য সে কী করে বন্ধন যে ইলেকট্রনগুলো তার নিজের দিকে নিয়ে যায়। ইলেকট্রনগুলো মাঝখানে থাকলে কিন্তু সমযোজী, আর মাঝখানে না থেকে যদি যে কোনো একজনের দিকে চলে যায় তখন তার মধ্যে আস্তে আস্তে আয়নিক বৈশিষ্ট্য প্রকাশ পেতে থাকে এবং তার আচরণগুলো আয়নিকের মতো হয়ে যাচ্ছে। কিন্তু সে সমযোজী, অর্থাৎ অনেক সমযোজীও কিন্তু 100% সমযোজী না, ওদের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য দেখা যায় এই তৈরিয়ান্তকতার পার্থক্য যদি বেশি হয়। আর আয়নিক যৌগটা কীভাবে গঠিত হয়? সোডিয়ামের সর্বশেষ শেলে একটা ইলেকট্রন, ক্লোরিনের সর্বশেষ শেলে 7টা ইলেকট্রন। তো সোডিয়াম একটা ইলেকট্রন দান করে ক্লোরিনকে, একটা ইলেকট্রন দান করে। এর ফলে সোডিয়ামের মধ্যে ধনাত্মক ক্লোরিন ওটা গ্রহণ করার কারণে ক্লোরিনের মধ্যে ঋণাত্মক আয়ন সৃষ্টি হয়। এটা কিন্তু ক্লোরিনকে দান করে ফেলছে একদম, সেজন্য ফুল প্লাস ফুল মাইনাস, সম্পূর্ণ প্লাস সম্পূর্ণ মাইনাস। দান করা ইলেকট্রনের উপর কিন্তু যে দান করছে তার কোনো আর অধিকার নাই। কারণ তুমি একজনকে একটা জিনিস গিফট করছো, সেটা আর তোমার নাই, সেটা ওর হয়ে গেছে। এখানেও ঠিক সেরকম সোডিয়াম এটা সম্পূর্ণরূপে দান করে ফেলছে। তো এরকম যদি সম্পূর্ণ দান করে ফেলতো তাহলে এটা 100% আয়নিক হতো, কিন্তু কোনো আয়নিক যৌগ কিন্তু 100% আয়নিক না। দেখা গেছে যে তুমি জন্মদিনে তোমার বন্ধুকে একটা উপন্যাস বই উপহার হিসেবে দিলে, পরদিন সকালে গিয়ে বললো যে দোস্ত বইটা তো আমি পড়ি নাই, আমাকে একটু দেয়, আমি পরে দিয়ে দিচ্ছি। এখন তো কি হলো, যেটা তুমি দান করছো সেটা কিন্তু তুমি নিজের দিকে টানতেছো। এই যে ইলেকট্রন যেগুলো দান করছো সেগুলো উল্টা দিকে ক্যাটায়ন নিজের দিকে টানতেছে। এর ফলে যে ঘটনাটা ঘটে, এটা কিন্তু আগে গোল ছিল, সে খুশি হয়ে গিয়েছিল, তার মনটা ভালো ছিল, মনটা গোল ছিল, কারণ ইলেকট্রন তার কাছে আছে। কিন্তু যে মাত্র ক্যাটায়ন ইলেকট্রনগুলো তার নিজের দিকে টানা শুরু করলো, এই গোল থেকে বিকৃত হয়ে ডিম্বাকৃতি হয়ে যাবে। এই ক্যাটায়ন কর্তৃক এই অ্যানায়নের আকৃতির বিকৃতিকেই বলে ফ্লোরাইন। কারণ ইলেকট্রনগুলো দুই নিউক্লিয়াসের মাঝখানে চলে আসতেছে, কিন্তু মাঝখানে আসাটা তো সমযোজী যৌগের ধর্ম। সমযোজী কিন্তু মাঝখানে থাকবে ইলেকট্রনগুলো, আয়নিক যৌগে তো অ্যানায়নের কাছে থাকবে ইলেকট্রনগুলো, অ্যানায়নের কাছে, কারণ ওকে দিয়ে দিয়েছে। কিন্তু সেইগুলো যদি ক্যাটায়ন আবার নিজের দিকে টানতে থাকে তখন ইলেকট্রনগুলো দুই নিউক্লিয়াসের মাঝখানে চলে আসতেছে। এই মাঝখানে চলে আসা মানে এই আয়নিক যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। এই অনেক আয়নিক যৌগের এই ধরনের সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ পায় বলেই সব আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয় না, সব আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় না। অনেক আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম এবং পানিতে অদ্রবণীয়, কারণ তাদের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য প্রকট হচ্ছে। এই যত বেশি টেনে নিয়ে আসবে ওই আয়নিক যৌগ তার আদর্শ থেকে বিচ্যুত হবে। এই ঘটনাটার নামে হচ্ছে ফ্লোরায়ন। এটাই হচ্ছে ফ্লোরায়ন। তাহলে ফ্লোরায়ন কাকে বলে? দেখো ফ্লোরায়ন কাকে বলে। তাহলে এটা হচ্ছে পোলারিটি আর এটা হচ্ছে ফ্লোরাইন। এবার আমরা দেখি ফ্লোরাইন কাকে বলে, যেটা তোমাদের 12 নম্বরে আছে, নোটে দেখবে। যখন কোনো ক্ষুদ্র ক্যাটায়ন, এটা একটা ক্যাটায়ন, যখন কোনো একটা ক্ষুদ্র ক্যাটায়ন বড় আকারের অ্যানায়নের নিকটবর্তী হয়, এটা একটা অ্যানায়ন। যখন কোনো ক্ষুদ্র ক্যাটায়ন বড় আকারের অ্যানায়নের নিকটবর্তী হয় তখন ক্যাটায়নের নিউক্লিয়াস, ক্যাটায়নটা আরেকটু দূরে থাকে, তখন ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের ইলেকট্রন মেঘকে আকর্ষণ করে, এইভাবে আকর্ষণ করতেছে। এর ফলে অ্যানায়নের ইলেকট্রন মেঘের যে বিকৃতি ঘটে তাকে বলে ফ্লোরাইন। একদম সিম্পল সংজ্ঞা। যখন কোনো ক্ষুদ্র ক্যাটায়ন বড় আকারের অ্যানায়নের নিকটবর্তী হয় তখন ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের ইলেকট্রন মেঘকে আকর্ষণ করে, এর ফলে অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতি ঘটে, একেই ফ্লোরাইন বলে। আর যদি তাও বলতে না পারো, একদম সিম্পল একটা সংজ্ঞা দিতে পারো, ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতিকে ফ্লোরাইন বলে। ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতিকে ফ্লোরাইন, একদম সিম্পলভাবে বললে। আর যদি বিস্তারিত লিখতে পারো তো ভালো। অ্যানায়ন কর্তৃকও ক্যাটায়নের বিকৃতি হয়, কিন্তু এটা যেহেতু ছোট, এটা বোঝা যায় না। ছোট জিনিস বেঁকে গেলে কিন্তু তেমন একটা বোঝা যায় না, কিন্তু বড় জিনিস বেঁকে গেলে বোঝা যায়। তাই ক্যাটায়নের বিকৃতিটা হিসাব করা হয় না, ওই শুধুমাত্র অ্যানায়নের বিকৃতিটাকেই হিসাব করা হয় ফ্লোরাইনের ক্ষেত্রে।
তাহলে এটাই হচ্ছে পোলার আয়ন। যখন কোনো ক্ষুদ্র ক্যাটায়ন বড় আকারের অ্যানায়নের নিকটবর্তী হয়, ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের ইলেকট্রন ব্যাগকে আকর্ষণ করবে, এর ফলে অ্যানায়নের ইলেকট্রন ব্যাগের যে বিকৃতি ঘটবে তাকে বলা হয় পোলার আয়ন। যাক, এখন আমরা দেখব এই যে পোলার আয়ন কি কি কারণে বেশি হয়। দেখো, যে সকল কারণে পোলার আয়ন বেশি হবে, যে সকল কারণে পোলার আয়ন বেশি হবে, যে সকল কারণে পোলার আয়ন বেশি হবে, সেগুলোকে একসাথে বলা হয় ফাজানের নিয়ম। ফাজানের নিয়ম, ফাজানের নিয়ম। দেখো নিয়মগুলো কি, নিয়ম কিন্তু 5টা আছে, কিন্তু আমি 3টা করে ফেলতেছি সংক্ষেপ করে। ক্যাটায়ন, ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ বেশি হলে, মানে একসাথে করে ফেলছি, ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ বেশি হলে, ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ বেশি হলে, পোলার আয়ন বেশি হলে। তো ওখানে ক্যাটায়নের চার্জ দিকে একবার লিখে, অ্যানায়নের চার্জ দিয়ে একবার লিখে, দুইটা হয়ে যায়। আমি একসাথে করে ফেলছি। ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ বেশি হলে পোলার আয়ন বেশি হবে, ক্যাটায়নের চার্জ বেশি হলেও পোলার আয়ন বেশি হবে, অ্যানায়নের চার্জ বেশি হলেও পোলার আয়ন বেশি হবে। এরপর এখানেও দুইটা আছে, আমি একসাথে করে ফেলতেছি। ক্যাটায়নের আকার, হ্যাঁ ছোট হলে, ক্যাটায়নের আকার ক্ষুদ্র হলে বা ছোট হলে, ক্যাটায়নের আকার ছোট হলে পোলার আয়ন বেশি হবে। এগুলো আমি আবার বিশ্লেষণ করব সবগুলো। এবং এবং অ্যানায়নের আকার কি হতে হয়, অ্যানায়নের আকার বড় হলে, একটা ছোট একটা বড়, অ্যানায়নের আকার বড় হলে। তা আমরা এটাও দুইটা না করে একসাথে লিখে ফেলছি। ক্যাটায়ন ছোট হলে পোলার আয়ন বেশি হয়, অ্যানায়ন বড় হলে পোলার আয়ন বেশি হয়। কেন, এগুলো আমরা ব্যাখ্যা দেব। যদিও বা এগুলোর ব্যাখ্যা পরীক্ষায় আসে না, প্রয়োজনও পড়ে না, এগুলোর শুধু প্রয়োগগুলোই শিখতে হবে। 8 ইলেকট্রন অপেক্ষা 18 ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়নের পোলার আয়ন ক্ষমতা বেশি। এটাও আমরা উদাহরণ দিয়ে দেখাবো, পোলার আয়ন ক্ষমতা বেশি। অর্থাৎ যদি যেমন সোডিয়ামের ক্ষেত্রে ক্যাটায়নের সোডিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ সালে 8টা ইলেকট্রন থাকে, কিন্তু কপার, জিঙ্ক এদের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ সালে 18টা ইলেকট্রন থাকে। পোলার আয়ন ক্ষমতা বেশি, 18 ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়নের পোলার আয়ন ক্ষমতা বেশি। এটাই হচ্ছে যে সকল কারণে পোলার আয়ন বেশি হবে। এখন পোলার আয়ন বেশি হলে কি হবে, দেখো পোলার আয়নের মাত্রা যত বেশি হবে, দেখো কি ঘটবে, আয়নিক যৌগে সময় যে বৈশিষ্ট্য তত বেশি হবে। আয়নিক যৌগে, কারণ পোলার আয়নটা হয় কিন্তু আয়নিক যৌগে, সময় যৌগে না। পোলার আয়নের মাত্রা যত বেশি হবে, আয়নিক যৌগে সমযোজী বৈশিষ্ট্য, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে। পোলার আয়নের মাত্রা যত বেশি হবে, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে। তারপর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পানিতে দ্রাব্যতা, বিযোজন তাপ তত হ্রাস পাবে। এটাই চূড়ান্ত প্রয়োগ। এই যে দুইটা আয়নিক যৌগের গলনাঙ্কে ব্যতিক্রমের কারণ হচ্ছে পোলার আয়ন।
আমরা একটা উদাহরণ দিই, এই ফ্লোরাইনের প্রয়োগ। দেখে একটা ফ্লোরাইনের প্রয়োগ দেখি। ফ্লোরাইনের মাত্রা যত বেশি হবে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে। সমযোজী বৈশিষ্ট্য মানে কি? তার আদর্শ থেকে বিচ্যুত হচ্ছে। আয়নিক যৌগের বৈশিষ্ট্য হচ্ছে আয়নিক যৌগগুলো উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট এবং পানিতে দ্রবীভূত হয়। কিন্তু আয়নিক যৌগের মধ্যে যদি সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ পায় তাহলে তার এই বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে কি কমে আসবে, হ্রাস পাবে। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পানিতে দ্রাব্যতা, বিযোজন তাপ এগুলো সব কমে যাবে। যেমন একটা নমুনা উত্তর, যৌগ সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এদের গলনাঙ্ক যদি আমরা দেখি, এটা 801 ডিগ্রি, এটা 714 ডিগ্রি, এটা 190 ডিগ্রি, অথচ তিনটাই আয়নিক যৌগ। ধাতু অধাতু, ধাতু অধাতু, ধাতু অধাতু, তিনটা আয়নিক যৌগ। কোথায় 800, কোথায় 190, অনেক ডিফারেন্স। এত কমে গেল কেন? কারণ তোমরা জানো কিছুদিন আগেও আমরা পড়ছি অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে। সেখানে আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে পুরোপুরি একটা সময় যৌগ হিসেবে দেখাইছি, খেয়াল আছে তো? এটা তো আসলে আয়নিক যৌগ, সমযোজী, কিন্তু তার ক্যারেক্টার দেখো, গলনাঙ্ক এতই কম, আসলে সে সময় যৌগের মতো আচরণ করে। মানে সেই ইলেকট্রনগুলোকে টেনে নিজের দিকে এমনভাবে নিয়ে আসে যেন সেগুলো শেয়ার করছে, সেরকম। তো কেন? এই যে দেখো এখানে আমি যেটা দেখতে পাই, গলনাঙ্ক কমে যাচ্ছে। গলনাঙ্ক কমে যাওয়া মানে আয়নিক চরিত্র থেকে আস্তে আস্তে সে বিচ্যুত হচ্ছে, অর্থাৎ এটার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি, সেজন্য ওর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। তো কেন বেশি? কারণ আমাদের প্রথম সূত্র কি বলে, ক্যাটায়নের চার্জ যত বেশি হবে, এই যে ক্যাটায়নের চার্জ যত বেশি তার ফ্লোরাইন ক্ষমতা বেশি, সমযোজী বৈশিষ্ট্য বেশি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। এই যে সূত্রের সাথে মিলে যাচ্ছে। তা আমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্নগুলো আসতে পারে, এভাবে উদ্দীপক দিয়েও কিন্তু আসতে পারে, সেখানে ব্যাখ্যা করবে এইভাবে। এবার উদ্দীপক দিয়েও কয়েকটা যৌগ দিয়ে তাদের স্ফুটনাঙ্কের বা গলনাঙ্কের পার্থক্য দেখাতে বলতে পারে। তবে এখানে কোনো অবস্থাতে হাইড্রোজেন বন্ধন আসার সুযোগ নেই, কারণ এগুলো আয়নিক যৌগ। তাই আয়নিক যৌগের ঘটনাগুলো ব্যাখ্যা করতে হবে ফ্লোরাইন দিয়ে। কিন্তু এগুলো যদি সময় যৌগ হতো তাহলে আমি হাইড্রোজেন বন্ধন দিয়ে দেখাতাম, কিন্তু এগুলো আয়নিক যৌগ, এই জন্য এগুলো দেখাতে হবে ফ্লোরাইন দিয়ে। এবার তোমাকে যদি এই প্রশ্নটা করে যে সোডিয়াম ক্লোরাইড ও ম্যাগনেসিয়াম ক্লোরাইড এর মধ্যে কোনটির গলনাঙ্ক বেশি? গলনাঙ্ক বেশি। তা আমরা দুইভাবে উত্তর দিতে পারি। একটা হচ্ছে প্রতীক আকারে, এখানে ক্যাটায়ন সমূহ, এখানে ক্যাটায়ন সমূহ হচ্ছে কে কে? সোডিয়াম আর ম্যাগনেসিয়াম, সোডিয়াম ম্যাগনেসিয়াম। চার্জ বেশি হচ্ছে কার? ম্যাগনেসিয়াম। তো ফ্লোরাইন মাত্রা কার বেশি হবে? ফ্লোরাইন করার ক্ষমতা বেশি কার হবে? যার চার্জ বেশি। কারণ ক্যাটায়নের চার্জ বেশি মানে কিন্তু তার প্রোটন ক্ষমতা দর, নিউক্লিয়াসে প্রোটন বেশি তার ইলেকট্রনের তুলনায়, এবং সে আকারও ছোট হয়। তাই সে অ্যানায়ন ইলেকট্রন মেকে বেশি অধিক জোরে আকর্ষণ করতে পারে, তার বিকৃত করার ক্ষমতা বেশি, ফ্লোরাইন মাত্রা বেশি। তাহলে সমযোজী বৈশিষ্ট্য, যখনই সমযোজী শব্দটা আসবে, সমযোজী শব্দটা আসলে সাথে সাথে এগুলো যৌগ হয়ে যাবে। তাহলে গলনাঙ্ক কার বেশি হবে? আচ্ছা, আমরা আরো একটা শব্দ ব্যবহার করি, সেটা হচ্ছে যদি অনেক সময় সমযোজী বৈশিষ্ট্য কোনটির বেশি এভাবে প্রশ্ন করে, আবার অনেক সময় কোনটির আয়নিক বৈশিষ্ট্য বেশি সেটাও প্রশ্ন করে। তাহলে আয়নিক বৈশিষ্ট্য কার বেশি হবে? উল্টে যাবে। গলনাঙ্ক কার বেশি হবে? সোডিয়াম ক্লোরাইড 801 না, ম্যাগনেসিয়াম তো 714। লিখতে পারবো তো এভাবে? এভাবে লিখতে তো কোনো কথাই লিখতে হচ্ছে না,
সব এখানে চলে আসছে। এখানে পরীক্ষায় সমযোজী বৈশিষ্ট্য প্রশ্ন করতে পারে যে এই দুইটা যৌগের মধ্যে কোনটা সমযোজী বৈশিষ্ট্য বেশি। আয়নিক বৈশিষ্ট্য নিয়েও প্রশ্ন করতে পারে, সর্বোপরি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়েও প্রশ্ন করতে পারে। কত সেটা আমার দরকার নেই, কার বেশি কার কম, কেন বেশি কেন কম সেটাই তুমি বিশ্লেষণ করবে। কি ইজি আছে না প্রশ্নগুলো? কিন্তু দেখতে সহজ মনে হলো উত্তর উল্টা হয়ে যায়, কারণ এখনো আমরা এটার সাথে মানিয়ে উঠতে পারি নাই। আর যারা বর্ণনায় লিখতে চাও যেভাবে লিখবে, এখানে ম্যাগনেসিয়ামের চার্জ সংখ্যা বেশি, তাই ম্যাগনেসিয়ামের ফ্লোরাইন ক্ষমতাও বেশি, সেই জন্য ম্যাগনেসিয়াম ক্লোরাইড অধিক সমযোজী হবে এবং ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। কিন্তু খেয়াল করো, কিছুদিন আগে আমরা প্রশ্নে দিছিলাম সোডিয়াম আর ম্যাগনেসিয়াম কোনটির গলনাঙ্ক বেশি? সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে কোনটির গলনাঙ্ক বেশি ছিল? কি আমরা কি ভুলে গেছি? ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক বেশি ছিল। কারণটা কি ছিল সেখানে? না, এটা একটু এই তো পরশুদিন এই তো পরীক্ষার উত্তর বললাম প্রশ্নের। সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের গলনাঙ্কটা কে নিয়ন্ত্রণ করে? এদের গলনাঙ্কটা নিয়ন্ত্রণ করে ধাতব বন্ধন। এদের মধ্যে থাকে যে ধাতব বন্ধন, আর এরাও তো আয়নিক যৌগ। আয়নিক যৌগ হলে ফ্লোরাইন, কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করে যে কে? ধাতব বন্ধন। আর ধাতুতে কি হিসেবে থাকে? ওরা আয়ন হিসেবে থাকে। ধাতুতে যে পরমাণুগুলো আয়ন হিসেবে থাকে তার প্রমাণ হচ্ছে ধাতু বিদ্যুৎ সুপরিবাহী, আর বিদ্যুৎ বহন করে কে? মুক্ত ইলেকট্রন। তাহলে যদি এরা আয়ন হিসেবে না থাকতো, মুক্ত ইলেকট্রন তো সৃষ্টি হতো না। যেমন তুমি অধাতু একটা প্লাস্টিক ইলেকট্রিকে টাচ করো, তুমি বিদ্যুতায়িত হবে না, কিন্তু একটা ধাতব পাত যদি টাচ করো সাথে সাথে বিদ্যুতায়িত হবে। তাহলে কেন? কারণ ধাতু মুক্ত ইলেকট্রন থাকে, সে মুক্ত ইলেকট্রন কোত্থেকে আসে? সে আয়ন হিসেবে থাকে। কিন্তু অধাতুতে কিন্তু আয়ন হিসেবে থাকে না। যেমন তোমার যে প্লাস্টিকের স্কেল, সেখানে কার্বন হাইড্রোজেন আছে, কার্বনগুলো তো আয়নিত অবস্থায় থাকে না, পরমাণু অবস্থায় থাকে, কিন্তু ধাতুর মধ্যে কিন্তু আয়নিত অবস্থায় থাকবে। ঠিক আছে? আবার তুমি যে খাবার লবণ, প্যাকেটের যে লবণটা, ওটা কিন্তু আয়নিত অবস্থায় থাকে না, কারণ এটা সোডিয়াম ক্লোরাইড একসাথে মিক্সড আছে, একটা আরেকটাকে নিষ্ক্রিয় করে দিচ্ছে। কিন্তু এটা যখন তরকারিতে দেবে বা গলাবে, তখন আবার আয়নিত হয়ে যাবে, সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন আলাদা হয়ে যাবে, তখন বিদ্যুৎ পরিবহন করবে। তাই গলিত সোডিয়াম ক্লোরাইড বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু প্যাকেটের সোডিয়াম ক্লোরাইড বিদ্যুৎ পরিবহন করবে না, কঠিন অবস্থায় করবে না, কারণ কঠিন অবস্থায় মুক্ত আয়ন থাকে না। তাই মুক্ত আয়ন বা মুক্ত ইলেকট্রন এগুলো কিন্তু বিদ্যুৎ পরিবহন করে। তাহলে কোনটাতে ধাতব বন্ধন শক্তিশালী? এই যে ম্যাগনেসিয়ামে ধাতব বন্ধন শক্তিশালী, তাই এখানে কিন্তু ম্যাগনেসিয়ামের গলনাঙ্কটা বেশি, আর এখানের মধ্যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কম। দুইটা কিন্তু ভিন্ন বিষয়। এই অনেকে উত্তর দিতে গিয়ে মাথা গুলিয়ে ফেলে। দেখা যায় যে প্রশ্ন করছে এটা, উত্তর লিখতেছে এটা, সে মাথায় ঘুরতেছে এটা। খুব সাবধান, উল্টো এখানে ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক বেশি, কারণ এই ধাতব বন্ধনটা শক্তিশালী, কিন্তু এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কম, কারণ ফ্লোরাইন বেশি হয়। কারণ গলনাঙ্ক আমাদের সিলেবাসে আছে, কিন্তু শর্ট সিলেবাসে ছিল না, ওরা বেঁচে গেছিল, তোমাদের বাঁচার সুযোগ নেই, তোমাদের ফুল সিলেবাস। সুতরাং এটা পড়তে হবে, গলনাঙ্ক আবার ফ্লোরাইন দুইটা পাশাপাশি রাখলাম এই কারণে, যাতে একটার ব্যাখ্যা আর কাছে ঢুকে না যায়। ঠিক আছে? এখানে এই ধাতব বন্ধনটা শক্তিশালী, এই জন্য এটার গলনাঙ্ক বেশি, কিন্তু এখানে এটার ফ্লোরাইন ক্ষমতা বেশি, সেই জন্য এটার গলনাঙ্ক কম। দুইটা কিন্তু উল্টো। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয়, দেখো সবাই ভুল উত্তর দিবে, যদি আবার সম্ভাবনা 50-50, কারণ দুইটার মধ্যে একটা উত্তর। যেমন তোমাকে যদি প্রশ্ন করা হয় এই সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড, এই দুইটার মধ্যে কোনটার গলনাঙ্ক বেশি হবে? কোনটার গলনাঙ্ক বেশি হবে? কত হবে কিন্তু সেটা আমাদের দরকার নাই, দ্বিতীয়টা বেশি হবে। মানে আচ্ছা, ক্লোরাইডটা আগে লিখি, আমি উল্টা লিখছি। হ্যাঁ, ক্লোরাইডটা আগে, ক্লোরাইড। দ্বিতীয়টা কোনটা বেশি হবে? প্রথমটার সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক বেশি হবে।
দ্বিতীয়টা বেশি হবে। মানে নিশ্চিত না আমরা, কিন্তু হ্যাঁ গলনাঙ্ক কোনটার বেশি হবে। আমাদের প্রথমটা, হ্যাঁ আমাদের ফোলার আয়নের সূত্রগুলো মনে রাখতে হবে। এখানে ফ্লোরাইড, এখানে ক্লোরাইড, ফ্লোরাইড ক্লোরাইড, দুজনের চার্জ কিন্তু সেম। ফ্যাক্টর কি? সাইজ, আকার। ক্যাটায়নের আকার বড় হলে ফ্লোরাইড বেশি, এটাতে ফ্লোরাইড বেশি, কিন্তু সমাজে বৈশিষ্ট্য বেশি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, এটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। এইভাবে চিন্তা করতে হবে। কিন্তু এখানে সোডিয়ামের কোনো ভূমিকা নাই, এখানে কিন্তু সোডিয়ামের কোনো ভূমিকা নেই, আর সোডিয়াম তো সেম Na+। দেখি এরকম যদি আরেকটা দিই, এটা পারে কিনা। ক্যালসিয়াম ফ্লোরাইড আর ক্যালসিয়াম অক্সাইড, এই দুইটার মধ্যে কোনটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে? প্রথমটার বেশি হবে। এইরকম, এই জন্যই তো বলছি 1000টা প্রশ্ন এখানে ভিতরে লুকিয়ে আছে। 1000 প্রশ্ন, একটা দুইটা না কিন্তু। কোনটা এটার বেশি হবে? 50-50 সম্ভাবনা। মেডিকেল প্রশ্নের মতো 4টার থেকে একটা না, আবার ভুল হলে মাইনাসও নাই। এখানে যে ফ্যাক্টর, ক্যালসিয়াম তো দুদিকে সেম, তা ক্যালসিয়ামের কোনো ভূমিকা নাই। ভূমিকা আছে কার? ক্লোরাইড আর অক্সাইড। ক্লোরাইডের চার্জ কিন্তু এক, তুমি দুইটা ক্লোরিন এটা অন্য বিষয়, কিন্তু ক্লোরাইডের চার্জ তো এক, আর অক্সাইডের চার্জ 2। চার্জ যত বেশি ফ্লোরাইড তত বেশি, সমাজে বৈশিষ্ট্য বেশি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, ক্যালসিয়াম অক্সাইডের কম। ঠিক আছে, এইভাবে চিন্তা করবে। এই দেখি দুইটা বাড়ির কাজ দিচ্ছি, ছোট ছোট প্রশ্ন। ফেরাস ক্লোরাইড ও ফেরিক ক্লোরাইড এর মধ্যে কোনটির গলনাঙ্ক বেশি ব্যাখ্যা করো? আহারে বলি একটা লিখি আরেকটা। কেন ব্যাখ্যা করবে আর কি। আর দ্বিতীয় প্রশ্ন, সিলভার ক্লোরাইড ও সিলভার ক্লোরাইড এর মধ্যে কোনটি পানিতে দ্রবণীয়? কেন ব্যাখ্যা করবে আর কি, সবগুলোই কেন। ঠিক আছে, এই দুইটা। আজকে কথা না বলার জন্য ভাইরাসকে অনেক অনেক ধন্যবাদ।